বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সবার সাথে একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যে 1913 সালে 2013 সালে বাংলাদেশে একটা আইন পাশ হয়েছে, 50 নম্বর আইন। সে আইনটা হচ্ছে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013। এই আইনটার বিষয়ে এই আইনটা অনেক অ্যাপ্লাই কম হয় বাংলাদেশে, এবং মানুষ এই আইন সম্পর্কে সচেতন নয়। এই জন্য সবার সাথে শেয়ার করার জন্য আমি এই বিষয়টা ভিডিও করছি, এবং ভিডিও করে আপনাদের মাঝে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এটা করা। তো এই আইনের প্রেক্ষাপটটা বিষয় হচ্ছে যে জাতিসংঘ 1984 সালের 10ই ডিসেম্বর একটা সনদে স্বাক্ষর করে। সে সনদের একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কারো প্রতি নিষ্ঠুর এবং অমানবিক কোনো আচরণ বা লাঞ্ছনা কোনো আচরণ বা অমানবিক কোনো শাস্তি এটা নিষিদ্ধ ঘোষণা করে। এবং আমাদের বাংলাদেশ 1998 সালের 5ই অক্টোবর এই সনদে স্বাক্ষর করে। এখন এই সনদের স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ ওই সনদের অংশীদার হিসাবে 2013 সালে এই বর্তমান সরকার এই আইনটি পাশ করে। তা আইনটি বিষয় হচ্ছে এরকম: যদি কোনো ব্যক্তি সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারীর হেফাজতে থাকাকালীন অবস্থায় কোনো নিষ্ঠুর, অমানবিক বা লাঞ্ছনকর ব্যবহারের শিকার হন, অথবা কারো হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন, তখন এই আইনে কিভাবে আপনি এই নির্যাতনকারী ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রসিডিউরটা গ্রহণ করবেন সে বিষয়ে আইনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন ল এনফোর্সমেন্ট এজেন্সি বলতে কাদেরকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে এই আইনের সংজ্ঞার বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে। তো সংজ্ঞার 2-4 এটা স্পষ্ট বলা হয়েছে যে আইন প্রয়োগকারী সংস্থা বলতে বোঝাবে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, কোস্টগার্ড, আনসার ও বিডিপি অথবা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা। এখন আইন প্রয়োগকারী সংস্থারা যে সদস্য আছেন বা কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের উদ্দেশ্য হলো যে বাংলাদেশে প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী কেউ যদি কোনো অপরাধ করে তাকে গ্রেপ্তার করে অথবা আটক করে আদালতে সোপর্দ করা, এবং এটাই বেশিরভাগ ক্ষেত্রে করে থাকেন। তবে সকল ক্ষেত্রেই কিছু কিছু ব্যতিক্রম আছে। বাংলাদেশ যেহেতু এই জাতিসংঘ সনদের স্বাক্ষর করেছে যে সকল প্রকার নির্যাতন বন্ধের জন্য, তাই সেই জন্য এবং বাংলাদেশ সংবিধানের 35-5 আর্টিকেলস অনুযায়ী বাংলাদেশ সরকার এই সংবিধানের মাধ্যমে যে কোনো নিষ্ঠুর, অমানবিক, লাঞ্ছনাকর ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। তো সংবিধান অনুযায়ী আইনটা হয়েছে। এখন কেউ যদি নিরাপত্তা হেফাজতে থাকাকালীন অবস্থায় কোনো আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে থাকাকালীন অবস্থায় নির্যাতনের শিকার হন, তখন তিনি কি করবেন? তখন তিনি যে ইখতিয়ারাধীন আদালত আছে ওইখানে তিনি নালিশ জানাবেন যে আমাকে অমুক সময় কতটার সময় আমাকে নির্যাতন করা হয়েছে। আরেকটা বিষয় আমি বলে দেখি, নির্যাতন বলতে কি বোঝায়? এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে 4 ধারার উপধারা 6 সেখানে বলা হয়েছে নির্যাতন বলতে বোঝাবে শারীরিক বা মানসিক কষ্ট হয় এমন কোনো ব্যবহার, অথবা স্বীকারোক্তি আদায় করার জন্য, অথবা সন্দেহভাজন কোনো ব্যক্তিকে অথবা কোনো সাক্ষীকে জিজ্ঞাসাবাদের সময় যদি কোনো শারীরিক বা মানসিক কষ্ট দেওয়া হয় তাহলে সেটাকেই নির্যাতন হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এখন কোনো ব্যক্তি যদি এইভাবে নির্যাতনের শিকার হয়ে থাকেন তখন তিনি বিজ্ঞ আদালতে নালিশ জানাবেন। জানার পরে বিজ্ঞ আদালত তৎক্ষণাৎ তার জবানবন্দি লিপিবদ্ধ করবেন। জবানবন্দি লিপিবদ্ধ করে একজন রেজিস্টার্ড
চিকিৎসকের মাধ্যমে তার এই জখমের বিষয়ে প্রাথমিক সত্যতা নিরূপণের জন্য একটা নির্দেশ প্রদান করবেন। নির্দেশ প্রদানের পর যদি এই ব্যক্তির জবানবন্দির সাথে মেডিকেল রিপোর্টের মিল থাকে, তখন তিনি একটা সরাসরি মামলা দায়ের করার জন্য এসপি মহোদয়ের কাছে অথবা তদূর্ধ্ব কোনো কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাকে নির্দেশ প্রদান করবেন। এখন যদি দেখা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি বা অভিযোগকারী বিজ্ঞ আদালতে দরখাস্ত দাখিল করে বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে পারেন যে যেহেতু পুলিশ কর্তৃক এটা এই তদন্ত হলে তিনি ন্যায় বিচার পাবেন না, তখন বিজ্ঞ আদালত বিচার বিজ্ঞ তদন্তের নির্দেশ দিতে পারবেন এবং এই বিচার প্রক্রিয়াটা উইথিন 180 ডেজের মধ্যে সম্পূর্ণ করতে হবে। অতিরিক্ত 30 দিন সময়ের জন্য সময় পেতে পারেন আবেদনের পরিপ্রেক্ষিতে। এখন এই মামলাগুলি বিচার কোথায় হবে এই বিষয়ে স্পষ্ট আছে আইনে। সেখানে আছে যে এটা সমস্ত বিচার সম্পন্ন হবে জেলা দায়রা আদালতে এবং দায়রা আদালতের কোনো দণ্ডাদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি একটি ব্যক্তি মহামান্য হাইকোর্ট ডিভিশনে আপিল করতে পারবেন। আর আরেকটা বিষয় বলে রাখি যে এখানে এই আইনে শাস্তির অপরাধের বিবরণ দেওয়া হয়েছে 13-1 থেকে 13-3 পর্যন্ত এবং শাস্তি হচ্ছে 15-1, 2, 3। 15-1 ধারায় বলা হয়েছে যদি কেউ নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হন তখন তার সাজা 5 বছর অথবা 50,000 টাকা জরিমানা অথবা দণ্ড অথবা ফাইন দুটোই হতে পারে এবং সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আবার 25,000 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন এবং এই ক্ষতিপূরণ পাবে নির্যাতিত ব্যক্তি। আর 15-2 দ্বারা বলা হয়েছে যদি নির্যাতনের কারণে কোনো ব্যক্তি নির্যাতিত ব্যক্তি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে বিজ্ঞ আদালত নির্যাতিত দোষী সাব্যস্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন। এখানে আরেকটা বিষয়, এটা যেহেতু একটা স্পেশাল ল, আমি সবার জ্ঞাতার্থে বলি যে যখন কোনো লোক বা অভিযুক্ত ব্যক্তি হেফাজতে থাকেন তখন সেখানে অন্য কোনো সাক্ষী থাকা সম্ভব নয়। তাই নির্যাতনের বিষয়টা প্রমাণ করবেন কিভাবে? এক্ষেত্রে আমি বলবো একজন আইনজীবী হিসাবে সেটা হচ্ছে যে আমাদের সাক্ষ্য এভিডেন্স একটা আছে যে কতজন সাক্ষী দিতে হবে কোনো মামলা প্রমাণ করার জন্য, এই বিষয়ে কোনো সংখ্যা নাই। সেক্ষেত্রে একজন সাক্ষীর এবং মেডিকেলের রিপোর্ট এর সাথে যদি ঘটনা মিলে যায় এবং বিজ্ঞ আদালত মনে করেন যে তার এই অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে তখন বিজ্ঞ আদালত শাস্তির আদেশ দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আমি সবসময় বলে থাকি যে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি একটি ভালো আইন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেখানে অস্বচ্ছতা রয়েছে। কারণ আমাদের সব অফিসারই যে অসৎ এটা বলবো না, কিছু কিছু অফিসার অনেক ভালো, আবার কিছু কিছু অফিসার আছেন যারা একেবারে এক্সট্রিম পর্যায়ের ডিসঅনেস্ট। এখন এই ডিসঅনেস্টদের জন্য আমাদের সৎ অফিসারদের অর্জনগুলি ম্লান হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সরকারের কাছে আমি একটা নিবেদন করব যে অতি দ্রুত ফৌজদারি কার্যবিধি সংশোধন করা উচিত। কি সংশোধন করতে হবে সেটা আমি একটু বলে নেই। মাননীয় আইনমন্ত্রী মহোদয় অত্যন্ত বিজ্ঞ আইনজীবী, আমাদের সিনিয়র। আমার একটা নিবেদন থাকবে যে ফৌজদারি কার্যবিধিতে এরকম বিধান করা হোক যে কোনো আসামি অ্যারেস্ট হওয়ার পরে দ্রুত সংশ্লিষ্ট থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তার বডি চেক আপ করানো যে সেখানে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, এবং পরের দিন যদি সাথে সাথে টেস্ট করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে দেয় কোনো প্রবলেম নেই, টেস্ট সহ চলে গেল রিপোর্ট সহ। আর যদি সে থানা হাজতে একদিন থাকে তাহলে থানা হাজত থেকে বের করে সরাসরি নিয়ে যেতে হবে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে চেক আপ করে তারপর বিজ্ঞ আদালতে ফরওয়ার্ড করার জন্য। এক্ষেত্রে স্বচ্ছতা আনয়ন হবে যে কোনো মানুষ নির্যাতিত হলো কি না। অনেকে মিথ্যাগত বলতে পারে যে আমাদের নির্যাতন করেছে, ডাক্তারের এক্সামিনেশন ব্যতীত তো বলা যায় না যে সে নির্যাতিত হয়েছে বা তাকে শারীরিক বা মানসিক
প্রেশার ক্রিয়েট করা হয়েছে বা তার উপর নির্যাতন করা হয়েছে। আর এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুলিশের, আমরা পত্রিকায় দেখে থাকি যে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদে এমন সময় অত্যাচার করা হয়। তা সেক্ষেত্রে স্বচ্ছতা আনানোর জন্য সংশ্লিষ্ট অফিসারদের প্রতি আমার একটা নিবেদন থাকবে যে যখন আপনারা কোনো আসামিকে রিমান্ডে নিয়ে আসবেন মামলার ক্লু উদ্ঘাটনের জন্য, তখন অবশ্যই রিমান্ড আবেদনের করার আগে মেডিকেল টেস্ট করে নেবেন। এবং যখন আসামি আপনার রিমান্ডে, আপনার হেফাজতে থাকবে, প্রেরণ করবেন, অবশ্যই থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অথবা জেলা সদরের জেনারেল হাসপাতাল থেকে তাকে পুরো মাত্রায় পরীক্ষা করে ডাক্তারের রিপোর্ট দাখিল করবেন। তাহলে এক্ষেত্রে স্বচ্ছতা থাকবে, কেউ অভিযোগ করতে পারবে না যে আপনি নির্যাতন করেছেন। আবার আপনারা যদি কেউ নির্যাতন করে থাকেন তখন আসামি এটা বেনিফিট পাবে। 167 অনুযায়ী রিমান্ডের যে আবেদন বাংলাদেশে হয়ে থাকে, এটা রিমান্ড শব্দটা আমাদের দেশে অত্যন্ত খারাপ অর্থে ব্যবহৃত হয়। জনগণ এটা বুঝে না যে এটা জিজ্ঞাসাবাদের জন্য নেয়। রিমান্ড অর্থ সাধারণ জনগণ বুঝে থাকে যে সেখানে পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপক নির্যাতন করা হয়। এটা একটা প্রচলিত ধারণা। আমি প্রায় সকল মামলায় বলে থাকি যে রিমান্ডের যে ভয়াবহ রূপ, এটা পাবলিক অনুধাবন করতে পারায় মহামান্য হাইকোর্ট ডিভিশন ব্লাস্টের একটি মামলায় 46 ডিএলআরে সম্ভবত আসছে একটা মামলায় যে রিমান্ডের দিক নির্দেশনা দিয়েছেন মহামান্য হাইকোর্ট ডিভিশন। সেই মহামান্য হাইকোর্ট ডিভিশন যে নির্দেশনাগুলি দিয়েছেন সেইগুলি মেনে নেওয়া প্রত্যেকটা অফিসারের উচিত। কারণ ক্লুলেস মামলা থাকুক বা কোনো অপরাধের সঠিকভাবে তদন্ত না হোক অথবা কোনো অপরাধী মুক্তি পেয়ে যাক, এটা আমরা কখনোই সমর্থন করি না। আমরা চাই আইনের শাসন। এখন আইনের শাসন বলতে কী বোঝায় সেটাও আপনাদের বুঝতে হবে। আইনের শাসন বলতে বোঝায় যখন আইন দ্বারা কোনো সমাজ, কোনো রাষ্ট্র পরিচালিত হয় আইনের মাধ্যমে, আর যখন আইন প্রণয়ন করা হয় শাসন করার জন্য, তখন সেটা আর রুল বাই ল থাকে না। ঠিক আছে? এখন আমরা বলবো যে অবশ্যই বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায়। কোনো মানুষ যাতে অত্যাচারিত না হয়, কোনো মানুষ যাতে অপরাধ করে মুক্তি না পায়, এবং কোনো মানুষ যাতে হেফাজতে নির্যাতিত না হয়, এটাই আমার চাওয়া এবং দেশবাসীরও চাওয়া, অফিসারদেরও চাওয়া, যারা পুলিশ বাহিনীতে আছেন অথবা ল এনফোর্সমেন্ট এজেন্সিতে চাকরি করেন। জীবনের অনেক কিছু থেকে তারা বঞ্চিত হয়, পরিবার থেকে দূরে থাকে, ঈদের দিন ছুটি পায় না, এগুলো আমরা জানি, অনেক ব্যথা আছে। এগুলা মহৎ কাজ, কিন্তু মহৎ কাজ করতে গিয়ে কখনো অর্থের লোভে কোনো লোককে অত্যাচার করা বা অযথা স্বীকারোক্তি আদর্শে অত্যাচার করা হয় বিদায় বাংলাদেশ সরকার, বর্তমান সরকার আমাদের জন্য এই নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 প্রণয়ন করেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। সরকারকে জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। যেহেতু আমাদের দেশ উন্নয়নের দিকে, উন্নতির দিকে, ডেভেলপিং কান্ট্রির দিকে চলে যাচ্ছে, তাই সেই ক্ষেত্রে আমাদের আইনি প্রক্রিয়া বা ফৌজদারি বিচার প্রক্রিয়া অনেক স্বচ্ছ হওয়া উচিত। স্বচ্ছতার জন্য অবশ্যই রিমান্ডের যে বিষয়টা আছে, আমি বললাম যে পুলিশ কর্তৃক অ্যারেস্টের পরপরই থানা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে পরীক্ষা করতে হবে এবং থানা স্বাস্থ্য কমপ্লেক্সের পরীক্ষার পর তাকে সাথে সাথে যদি বিজ্ঞ আদালতে ফরওয়ার্ড করা না যায়, সেক্ষেত্রে অবশ্যই পরের দিন পুলিশ থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরীক্ষা করিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে গ্রেপ্তার কখন করলেন। 167-এ কি আছে যে হোয়েন ইনভেস্টিগেটিং অফিসার could not completed the investigation within 24 hours, he may apply before the honorable court for remand. এখন যদি রিমান্ডে আপনি নিতে হয় তাহলে অবশ্যই এই 24 আওয়ার্সের মধ্যে আপনি কেন
এটা কমপ্লিট করতে পারলেন না, সেটার ব্যাখ্যা থাকতে হবে। অনেকে নর্মালি একটা আবেদন দিয়ে দেয় যে রিমান্ডে নেওয়ার জন্য। এই আবেদনে আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে কেন তিনি পারলেন না এই বিষয়টা উল্লেখ থাকে না। আর যদি কেউ নির্যাতিত হন পুলিশ হেফাজতে, থানা হাজতে অথবা অন্য কোনো হেফাজতে, যদি সত্যিকারের ঘটনা হয়ে থাকে তাহলে সাথে সাথে বিজ্ঞ আদালতে আপনারা অভিযোগ করতে পারেন, কিন্তু কারো বিরুদ্ধে মিথ্যা অথবা হয়রানিমূলক কোনো অভিযোগ করবেন না। করলে অনেক আমাদের যে অফিসার আছে তারা মনে কষ্ট পায় যে আমি নির্যাতন করলাম না, অথচ আমার বিরুদ্ধে আসলো। আবার অনেক মানুষ নির্যাতিত হয়েও চুপ থাকেন যে পুলিশের বিরুদ্ধে মামলা করব, মামলাটা করলে আমি নানানভাবে হয়রানি হতে পারি। তাতে আপনি যদি এই নির্যাতিত হওয়ার পরও মামলা দায়ের না করেন, তখন দেখা যাবে যে সেই অফিসারের অথবা নির্যাতনকারী ব্যক্তির সাহস দিনের পর দিন বেড়ে যাবে এবং আপনার মতো অন্য লোকরাও নির্যাতিত হবে। সেক্ষেত্রে আমাদের যে স্বাধীনতা অর্জন করেছি 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে, সেই স্বাধীনতা কামিয়ে আপনাকে অভিশাপ দেবে। স্বাধীন অর্থ কী? স্বাধীন অর্থ আপনি সকল ক্ষেত্রে আইনগত যে সমস্ত অধিকারগুলি আছে সেই অধিকার পাওয়ার জন্যই আমাদের পূর্বপুরুষেরা জান দিয়ে গেছেন। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছেন, আর তার ডাকে আমরা সাড়া দিয়ে এই দেশকে স্বাধীন করেছি। আমার একটা প্রথম থেকেই উদ্দেশ্য আছে, যখন আমি ল পড়ি তখন থেকে, যে আইনের শাসন প্রতিষ্ঠা করব। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে সবার সহযোগিতা প্রয়োজন, সত্যবাদিতার প্রয়োজন। মিথ্যা কোনো মামলা দায়ের করা যাবে না, আবার সত্য কোনো মামলা কারণ উদ্ভব হয়েছে সেক্ষেত্রেও চুপ থাকা যাবে না। তাহলে আপনার আত্মার উন্নতি হবে না। দেশ ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে পুরো পৃথিবীর কাছে আমরা পরিচিতি পাব না। আমরা যাতে অর্থনৈতিকভাবে যেমন উন্নতি লাভ করছি, আইনগতভাবে প্রত্যেকটা মানুষ তার সাংবিধানিক অধিকার যাতে পায়, সেই জন্য আমাদের কাজ করতে হবে। এই কাজের জন্য আমাদের প্রথম হলো সৎ হতে হবে। আর সৎ কাকে বলে? সতের সংজ্ঞা তো কোনো ডিকশনারিতে নাই, ঠিক না? সৎ কাকে বলে, মিথ্যা কাকে বলে, সত্য কাকে বলে, এগুলির সংজ্ঞা কিন্তু কোনো ডিকশনারিতে নাই। এগুলো আমাদেরকে অনুধাবন করতে হয়। সৎ হচ্ছে এমন যেটা করতে আপনার মন আনন্দ পায়। আর অসৎ কি? যেটা করলে আপনার বিবেক নাড়া দেয় যে কাজটা করা ঠিক হবে না, এটা সৎ। আর আইন বিরুদ্ধ কাজ কখনো করা যাবে না। আপনারা যদি আইন না বুঝেন, পার্শ্ববর্তী আপনার ভাই আছে, পার্শ্ববর্তী গ্রামের কোনো লয়ার আছে, অথবা যারা ল সম্পর্কে জানে তাদের কাছ থেকে জেনে নেবেন। কখনোই অপরাধ করা যাবে না। অপরাধ করলে বাংলাদেশে বিদ্যমান আইন 1860 সালে হয়েছে পেনাল কোড, এখন অনেক স্পেশাল ল আছে, সেগুলোর যদি বিরোধিতা কোনো কাজ করেন, একটা কথা মনে রাখবেন যে অপরাধ হলো এমন একটা বিষয় যেটা সংজ্ঞা পেনাল কোডে দেওয়া আছে এবং শাস্তির আছে, সেটাই হচ্ছে অপরাধ। তাই আমাদের বাংলাদেশের সকল নাগরিকরা তাদের আইনগত অধিকার ফিরে পাক, সবাই শান্তিতে বসবাস করুক, সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন, বাংলাদেশে যে আইন আছে সবাই এগুলি মেনে চলুন। কখনোই অধীনস্থ কাউকে অত্যাচার করা যাবে না। এখানে অধীনস্থ বলতে আমি শুধুমাত্র বলছি যে একজন মানুষকে হেফাজতে আনলেন, হেফাজতে আনার পর এরেস্ট হওয়ার পর এমনি তো সে সামাজিকভাবে যদি অপরাধ না করে থাকে, অনেক হেনস্থার শিকার হন, মানসিকভাবে অনুতপ্ত হন। যারা অফিসার আছেন বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থার, সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আইন কখনো হাতে তুলে নেবেন না। যদি সে কোনো প্রকার অপরাধ করে থাকে, আমাদের বিজ্ঞ বিচারক মহোদয়, বিচারক বৃন্দ আছেন পুরো বাংলাদেশে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট হতে শুরু করে দায়রা জজ আদালত পর্যন্ত বিচার কার্যক্রমে যারা জড়িত আছেন, এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনের মহামান্য বিচারপতিগণও আছেন, তারা বিচার করবেন। একজনের কাজ আরেকজন করতে যাবেন না, জঘন্য অপরাধী হোক। উন্নত দেশে দেখেছি কখনো রিমান্ডের নামে নিয়ে কোনো নির্যাতন করে না। আমাদেরকে আরও ইন্টেলেকচুয়াল হতে হবে। অনেক আছে অপরাধী, হ্যাবিচুয়াল অফেন্ডার, তার অ্যারেস্ট হওয়ার পর মামলা প্রমাণ করার জন্য হয়তো কিছু কিছু অফিসাররা চাপ প্রয়োগ করে থাকেন যে তুই স্বীকার করো, 164 করে
এই 164 করার জন্য যদি চাপ প্রেশার প্রয়োগ করতে গিয়ে তার উপর নির্যাতন হয়, তখন সেই বিষয়টা হয়ে যায় আমাদের সংবিধানের 35(5) অনুচ্ছেদ অনুযায়ী একটা অন্যায়, এবং জাতিসংঘ সনদের 2(1) এবং 4 অনুচ্ছেদে অমানবিক, নিষ্ঠুর, লাঞ্ছনাকর ব্যবহার এবং অমানবিক শাস্তিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে জাতিসংঘর সনদের প্রতি যেমন আমরা শ্রদ্ধাশীল হয়ে বর্তমান সরকার এই নির্যাতন হেফাজতে মৃত্যু আইন প্রণয়ন করেছেন, সেটা আমাদের মানা উচিত। তেমনিভাবে আমাদের সংবিধানের 35(5) আর্টিকেলসে স্পষ্টভাবেই বলা হয়েছে যে কারো প্রতি নিষ্ঠুর, অমানবিক এবং লাঞ্ছনাকর ব্যবহার করা যাবে না। তাহলে আমরা যদি প্রকৃত সত্যিকারের নাগরিক হয়ে থাকি, বাংলাদেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হয়ে থাকি, অবশ্যই কোনো মানুষের উপরে কোনো অপরাধমূলক কোনো কাজ করা যাবে না, হেফাজতে এনে মারপিট করা যাবে না, শারীরিক মানসিকভাবে লাঞ্ছনাকর কোনো কিছু করা যাবে না। এটাই আমার আবেদন, যাতে প্রতিটি বাঙালি, প্রতিটি বাংলাদেশি আমরা সুখে শান্তিতে এবং আইন অনুযায়ী বসবাস করে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে পারি। বিশ্বের অন্যান্য দেশে যাতে আমাদের নিয়ে প্রবন্ধ রচিত হয় যে বাংলাদেশের জুডিশিয়ারি অত্যন্ত স্বচ্ছ, বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিস, পুলিশ, সিআইডি, গোয়েন্দা বিভাগ, স্পেশাল ব্রাঞ্চ, এসপি, তারপর বিশেষ শাখা, যাই বলি, যারা আইন প্রয়োগ করবেন, আইনটা তো ভাই পাশ হয় সংসদে, সেটা বই আকারে থাকে। এখন যারা প্রয়োগ করেন তারা যদি স্বচ্ছ হন, তাহলে আমাদের দেশের সম্মান অনেক বৃদ্ধি পাবে। পৃথিবীর বুকে আমরা বলতে পারবো যে উই আর বাংলাদেশি, এবং উই আর proud for our law and law enforcement agencies. All member of the law enforcement agencies are honest. যাতে আমরা কখনো দুর্নীতিতে 1-2 তালিকায় না থাকি, আমরা যাতে দুর্নীতি মুক্তের তালিকায় সর্বোচ্চ তালিকায় যেতে পারি, কোনো প্রকার দুর্নীতি যাতে না হয়, সেদিকে আমাদের সকলের খেয়াল করা উচিত। কিন্তু আমরা এটা না করে বুঝতেই পারি না আরেকজন মানুষের প্রতি কেন আমরা বেআইনি কাজ করব। সে তো আমার ভাই। আমাদের নবীজি বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না যখন সে অপরকে আপন ভাই হিসাবে গ্রহণ করতে না পারবে, অপরের দুঃখে সে দুঃখী না হতে পারবে। আচ্ছা, যারা নির্যাতন করেন অথবা মানুষের ধন সম্পদ লুট করে নিয়ে যান, প্রকৃতপক্ষে ভাবুন তো, যদি আপনার উপর এরকম হতো আপনার কেমন লাগতো? এই জন্য প্রকৃত মুসলমান হওয়ার জন্য অপর মানুষকে ভালোবাসতে হবে, অপরের উপর কোনো প্রকার অত্যাচার, নির্যাতন করা যাবে না। এটা হচ্ছে ধর্মীয় দিক। আর আইনগত দিকটা আগেই বলেছি, যখন মানুষকে ভালোবাসতে পারবে, মানুষের প্রতি সম্মান থাকবে। আচ্ছা, মানুষ তো অনেকেই পৃথিবীতে প্রথম থেকেই অপরাধ হয়ে আসছে, এখন অপরাধের বিচার করার দায়িত্ব তো আমাদের জুডিশিয়ারির। আমরা কেন আইন হাতে তুলে নেব? আমরা সকল সাক্ষ্য সবুজ প্রমাণ করব। যদি বিজ্ঞ আদালত মনে করেন যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে, তিনি সাজা দেবেন। সাজার বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে উনি উচ্চ আদালতে যাবেন, আর যদি খালাস দেন অপর পক্ষ যাবেন। আমরা কেন ভাই অপরকে তার এই কেস প্রমাণ করার জন্য তার উপর অত্যাচার নির্যাতন করব? এটা কোনো ঠিক নয়, কোনো দিনই ঠিক নয়। কারণ মানুষের জীবন অত্যন্ত শর্ট। আমাদের বাংলাদেশিদের এখন হবে 75-73 বছর বয়স, সর্বোচ্চ 80-85। আপনার দ্বারা, আমার দ্বারা যদি কোনো মানুষ নির্যাতিত হয় এবং হওয়ার পরে কোনো মামলা করলো না ধরেন, অথবা মামলা থেকে খালাস পেয়ে গেল, পরকালে রাব্বুল আলামিনের বিচারে সেখান থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নাই। এটা মনে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, এবং এই দৃঢ় বিশ্বাস নিয়ে বাংলাদেশে প্রচলিত সাংবিধানিক আইন, পেনাল কোড, ফৌজদারি কার্যবিধি যথাযথভাবে আমরা যারা আইনের জগতের সাথে জড়িত আছি, জুডিশিয়ারির সাথে জড়িত আছি,
তারা সবাই ফলো করা উচিত। আর সাধারণ মানুষ যারা পড়াশোনা জানে না, তারা যদি না জানে অপরাধ করে ফেলে, তাহলে আমাদের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে তাকে কোর্টে সুব্রত করব। আইন না জেনে যদি কেউ অপরাধ করে আর জেনে অপরাধ করে, দুটোই কিন্তু সমান অপরাধী। সুতরাং কারো কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য অথবা অর্থনৈতিকভাবে বা অন্য কোনোভাবে লাভ হওয়ার জন্য কোনো মানুষের উপর মিথ্যা আরোপ করে, তাকে অত্যাচার করে তার থেকে স্বীকারোক্তি আদায় করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। একজন আইন হিসেবে আমি বলবো যে আমি সবসময় চেষ্টা করি এবং আমার কলিগদের বলি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা এই পেশায় এসেছি। আমাদের এ বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে এবং বিজ্ঞ অফিসারদেরকে বলি, যারা নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, অবশ্যই সকল প্রকার আইন, সেই সাথে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 ইংরাজি, এই আইনটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখে নেবেন। কারণ অনেক সময় অজ্ঞতার কারণে, অনেক সময় চড়থাপ্পড় মারার কারণে মানুষ মরে যেতে পারে। তখন নিজের পরিবারের কাছে অথবা সমাজের কাছে আপনি অনেক ছোট হয়ে যাবেন। কোনোদিনই কোনো মানুষকে অত্যাচার করবেন না। বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে থেকে তার হাতকে শক্তিশালী করে আমরা যাতে একটা উন্নত দেশ, জাতি গঠন করতে পারি, একটা সুন্দর জুডিশিয়ারি গঠন করতে পারি, আমাদের জুডিশিয়ারি যাতে পুরো বিশ্বে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে, সে বিষয়ে সবাই সজাগ থাকি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সবাইকে সুমতি দেন এবং আমরা চেষ্টা করব অপরের অধিকারকে সমুন্নত রাখতে। এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।